নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। একটা কথা আজকাল চারদিকে খুব চলছে। কথাটা হচ্ছে বাংলাদেশ এবং ইউনূস সরকার নিয়ে। এদের এই বাংলাদেশ এবং ইউনূস সরকারের বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। এ কথাটা যেমন চলছে, তেমন এর সাথে সাথে এটাও উঠে আসছে, অনেকেই বলছে যে ভারতও নাকি শেখ হাসিনার পাশ থেকে সরে এসে চুপ হয়ে গেছে, এ কথাটাও বলছেন। কথাটা যে একেবারে ভুল এমনটা অবশ্যই নয়। কিছু পরিবর্তন তো স্পষ্ট দেখা যাচ্ছে, সেগুলো তো অস্বীকার করা যায় না। কমাস আগেও ইউনূসের যাওয়া, চলে যাওয়া এবং শেখ হাসিনার ফিরে আসা, এটা নিয়ে যতটা মাতামাতি ছিল, যতটা চর্চা ছিল মিডিয়াতে, এবং তার বাস্তব কারণও ছিল, সেটা যেন হঠাৎই চুপসে গেছে। কেমন যেন একটা থমথমে ভাব চারদিকে। আবার অনেকেই থমথমে ভাবের মধ্যে দিয়ে তারা ভাবছে যা হওয়ার হবে। একটা যেন সিনিক একটা মনোভাব এসে গেছে অনেকে। দেখুন, আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে ট্রাম্প সাহেবের বিভিন্ন মন্তব্য, তারও আগে 2016 সালের নির্বাচনের পর যেভাবে খারাপ হয়েছিল ট্রাম্প এবং ইউনূসের পারস্পরিক সম্পর্ক, তাতে এটা ভাবার যথেষ্ট কারণ আছে যে ট্রাম্প ক্ষমতায় বসার পর ইউনূসের গদিতে টিকে থাকাটা মাত্রই কিছুদিনের বা কয়েকদিনের বা কিছুদিনের ব্যাপার, তার বেশি নয়। তার কারণ শুধু ট্রাম্প নয়, ট্রাম্পের সাথে ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক নয়, ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে একটা পার্সোনাল যে রিলেশন, সেটাও ইউনূসের চলে যাওয়াটা এবং হাসিনার দ্রুত ফিরে আসাটা অনেকটা যেন স্পষ্ট করে দিচ্ছিল। কারণ নরেন্দ্র মোদীও যেমন, ট্রাম্প যেমন ইউনূসকে চান না, নরেন্দ্র মোদীও ইউনূসকে চান না, সেটাও জানা কথা। তারপর ওই যে 13ই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি ট্রাম্প বৈঠক হলো, এবং সেই বৈঠকের পর, সেই বৈঠকে যেসব কথাবার্তা ট্রাম্প সাহেব সম্মুখে বললেন, তারপরে এই ধারণা প্রবল হয়েছিল যে ইউনূস সরকার আর খুব বেশি দিন ক্ষমতায় নেই। এই সম্ভাবনা আরও জোরদার হয় যখন ইউএস এড বন্ধ করে দেয় বাংলাদেশ, কেন বাংলাদেশের সব আর্থিক সাহায্যের দরজা, এমনকি রোহিঙ্গাদের জন্য যে বিরাট সাহায্য আসতো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সেটাও বন্ধ করে দেয় আমেরিকা। অর্থ কষ্টে দিশাহারা ইউনূসের সামনে এরপর একটু একটু করে ট্রাম্পকে প্রসন্ন করার জন্য ইউনূসের কি বলবো, ঘাড় নিচু করাটা, তাকে করাটা শুরু হয়ে গেল, এবং ট্রাম্প সাহেবের আমেরিকাও প্রসন্ন হওয়ার অভিনয় শুরু করে দিল। এমনিতে নয়, এসবগুলো এমনিতে হয় না, নির্দিষ্ট লক্ষ্য স্বার্থ মাথায় রেখে এগুলো হয়। অর্থ পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর 28শে মার্চ আবার রোহিঙ্গাদের জন্য $73 মিলিয়ন অর্থ সাহায্যের ঘোষণা করল আমেরিকা। টাকাটা কিন্তু কম নয়। পুরো 2024 সাল জুড়ে এই খাতে বাংলাদেশ যা পেয়েছিল তার প্রায় 1/3 সাহায্য দিয়ে দিল আমেরিকা। এবং রোহিঙ্গাদের জন্য তাদের যে ব্যক্তিগত যে তাদের যে খরচ, তাদের যে ডোল, যেটা $12 থেকে নামিয়ে $6 করা হচ্ছিল, সেটা $6 করা হলো না, $12 রেখে দেওয়া হলো। এবং সেটা আমেরিকা এই সাহায্যটা দিল এক ক্ষেপে 1/3। পরে আরও অনেক ক্ষেপ আসছে বলে আমেরিকা কথা দিয়েছে। শুধু এই নয়, ইউনাইটেড নেশনস পর্যন্ত এবার রোহিঙ্গাদের জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় অর্থের যে প্রজেক্ট তৈরি করেছে, প্রজেক্ট প্ল্যান যেটা তৈরি করেছে, সেটা মোট $934.5 মিলিয়ন। আর আমেরিকা বলেছে তারা তো অর্থ বন্ধ করবেই না, বরং বাংলাদেশের এই রোহিঙ্গা খাতে অর্থ তারা আরও বেশি করে দেবে, এটা বলে দিয়েছে। আরও আছে,
ধরুন তো এগুলো গেল একদিকে, আবার ওদিকে শুল্ক যুদ্ধে বাংলাদেশের ঘাড়ে যে বড় বোঝা চেপে বসেছিল, সেখান থেকে আপাতত স্বস্তি মিলেছে বাংলাদেশের। এজন্য আবার ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে চিঠিও দিয়েছেন মোহাম্মদ ইউনূস। সব মিলিয়ে দেখা যাচ্ছে ট্রাম্প সাহেব বাংলাদেশের উপরে, ইউনূস সাহেবের উপরে সদয় হয়েছেন। এবং এই মিলিয়ে নেবেন, শুল্ক হার যখন পাকাপাকি ঠিক হবে, এই 90 দিনে পরে, 90 দিনের একটা সময় বেঁধে দিয়েছে, তারপরে তখন দেখবেন বাংলাদেশ বড় সুবিধা পাবে। কারণ কারণ বাংলাদেশের দিকে, ইউনূসের দিকে নয়, বাংলাদেশের দিকে ট্রাম্প এখন সদয় দৃষ্টি দিয়েছেন, সেটা বোঝা যাচ্ছে। একদিকে এই চলছে, অন্যদিকে মার্কিন কর্তারা তারা আবার ঘন ঘন সফরে আসছেন বাংলাদেশে। এমনকি হাওয়াই দ্বীপপুঞ্জের যে মার্কিন সেনা ঘাঁটির কর্তারা ঘুরে গেছেন, এটা তো আপনারা জানেন, সেই গত মাসের 24-25 মার্চের তারা এই ঘটনা। তারা বৈঠক করেছেন সেনাকর্তা ও প্রধান উপদেষ্টার সঙ্গে, বড় প্রস্তাব নিয়ে এসেছেন। কি সেই প্রস্তাব বলবো, তবে তার আগে যুক্তরাষ্ট্রের রাডারে এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠল সে কথা বলি। বাংলাদেশ, সে কথা বলি, তার একটা পুরনো ইতিহাস আছে। শুনুন সেই ইতিহাসটা। Our next story is from South Asia, from one of India's neighbors, Bangladesh, where Prime Minister Sheikh Hasina has made an astounding claim. She says a plot is afoot to carve up her country, a plot to create a new Christian state from parts of Bangladesh and neighboring Myanmar. এসব যে শুনলেন তো, এসব যে এমনি হয় তা তো নয়। শেখ হাসিনা তখনও বিতাড়িত হননি। জানুয়ারির নির্বাচন শেষ হয়েছে, বিপুলভাবে জিতেছেন শেখ হাসিনা, কিন্তু আমেরিকা ঢোল পেটাতে লাগলো, চারদিকে একেবারে তুলকালাম বাঁধিয়ে দিল এইসব বলে যে এই ভোট হয়েছে জালিয়াতির ভোট। একদিকে এই বলছে, আর একদিকে গোপনে শেখ হাসিনার কাছে সেখানে গিয়ে বলছে আমাদের প্রস্তাবে রাজি হও, তুমি প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না, শুধু আমাদের প্রস্তাবে রাজি হও। কি সেই প্রস্তাব? একটা প্রস্তাবের কথা তো একটু আগে শুনলেন, একটা প্রস্তাবের কথা যে একটু শুনলেন। এইবার দেখি বাংলাদেশ এবং মিয়ানমার কেটে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির প্রস্তাব। অনেকটা ইসরায়েলের মতো হবে সেই রাষ্ট্র, কিন্তু গঠনটা হবে মানে ইসরায়েল হয়ে যেমন পুরো আরব দুনিয়াটাকে দখলে রেখে দিয়েছে প্রায় তাদের নিজেদের তাবে, এখানে এই খ্রিস্টান রাষ্ট্র তৈরি করে সেইটা করতে চায় আমেরিকা। আরও প্রস্তাব আছে, বাংলাদেশের মাটিতে একটি বিমান ঘাঁটি তৈরির প্রস্তাব। শুনুন তার কথা। The unnamed foreign nation wanted something in return. They wanted to build an air base in Bangladesh. Again, Sheikh Hasina did not take any names. She just said that the offer was made by, and I'm quoting again, a white man. Now, আরও আছে, চীনের সহযোগিতায় বাংলাদেশ একটা সাবমেরিন বেস তৈরি করছে। এর পাল্টা যুক্তরাষ্ট্র একটি নৌঘাঁটি বসাতে চাই ওরই কাছাকাছি, এবং সেটা হচ্ছে কোথায়? এর জন্য চট্টগ্রাম এবং সেন্ট মার্টিন দ্বীপ তাদের চাই। এটা পেলে কি হবে? চীনের মস্তানি বন্ধ হবে এই অঞ্চলে, ইন্দো প্যাসিফিকের এই অঞ্চলে, এবং এই বে অফ বেঙ্গলের চীনের একাধিপত্য একটা হবে। এই মস্তানি বন্ধ করার জন্যই মিয়ানমারকে টুকরো করতে চায় আমেরিকা। কারণ মিয়ানমারের জান্তা সরকারকে দিয়ে চীন করিয়ে নিচ্ছে সব কাজ। সুতরাং মিয়ানমার টুকরো হলে আমেরিকা বকলমে সেখানে বসে যাবে, আর আমেরিকা সেখানে বসলে চীন তার ক্ষতি হবে। আজকের কলকাতার আনন্দবাজার পত্রিকায় এই বিষয়ে একটি প্রতিবেদন বেরিয়েছে। প্রতিবেদনটা গুরুত্বপূর্ণ, একটু পড়ছি এখানে। প্রথমে একটু হেডলাইনটা দেখিয়ে দিই, একটু হেডলাইনটা দেখে নিন প্রথমে। হ্যাঁ, এখানে বলা হয়েছে মায়ানমার টুকরো করতে বাংলাদেশের তৎপর আমেরিকা।
বিশ্ব রঙ্গমঞ্চে চীনের সঙ্গে সামরিক কৌশলগত সংঘাত আমেরিকার, তার অনুষঙ্গে হঠাৎই তৎপরতার কেন্দ্রে চলে এসেছে বাংলাদেশ। পরিস্থিতি এত দ্রুত পরিবর্তন হচ্ছে সেখানে, আমেরিকা ও পাকিস্তান সরকার এবং মায়ানমারের নানা বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধিরা যেভাবে আনাগোনা বাড়িয়েছে বাংলাদেশে, কপালে ভাঁজ পড়েছে দিল্লিরও। বস্তুত মায়ানমারের গৃহযুদ্ধের পরিস্থিতিতে না জড়ানোর কৌশল নিয়েছে ভারতের নরেন্দ্র মোদী সরকার, কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে এই তৎপরতার কেন্দ্র হয়ে উঠেছে মায়ানমার। মায়ানমারের সামরিক জুন্টা সরকারের সঙ্গে চীনের খুবই দহরম মহরম, তবে দেশটির বাংলাদেশে লাগোয়া কুকি চীন ও রাখাইন প্রদেশ এখন বিদ্রোহী বাহিনীর দখলে। আমেরিকা একদিকে এই বিদ্রোহী বাহিনীগুলোকে পরিকাঠামোগত সহযোগিতা করছে, পড়ুন অস্ত্রশস্ত্র সরবরাহ তার কৌশল নিয়েছে। একই সঙ্গে আরাকান আর্মির দখলে থাকা রাখাইন, সাবেক আরাকান প্রদেশকে মায়ানমার থেকে বিচ্ছিন্ন করে পৃথক রাষ্ট্র ঘোষণার জন্য উস্কানি দিচ্ছে। সূত্রের খবর, আমেরিকা ইউনুস সরকারের কাছে, এই জায়গাটা শুনুন, আমেরিকা ইউনুস সরকারের কাছে বলেছে ঢাকা যাতে স্বাধীন রাখাইনকে স্বীকৃতি দিতে এগিয়ে আসে। এই নিয়ে দফায় দফায় ঢাকা সফরে আসা আমেরিকার বিদেশ বিভাগের কর্মকর্তারা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলেছেন, তবে ঢাকা এখনও এই বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলেনি। সম্প্রতি আরাকান আর্মির ওয়েবসাইটে একটি ছবি প্রকাশ করা হয়, ওই যে জলকেলির ছবি, এই ব্যাপারটা আপনাদেরকে বলেছি কয়েকদিন, সুতরাং এখানে এর আগে ভিডিওতে বলেছি, তো এখন বলছি না। কিন্তু কথাটা হচ্ছে রাখাইনকে মায়ানমার থেকে বিচ্ছিন্ন করে আমেরিকার কি লাভ? লাভ হলো বিশ্বজুড়ে চীনের পণ্য পরিবহনের একটি বৃহৎ পরিকল্পনা, সেটাকে ভেস্তে দেয়া। চীন এখানে মস্ত একটি বন্দর নির্মাণ শুরু করেছে। সেই বন্দরে পৌঁছানোর জন্য বাংলাদেশে সড়ক পরিকাঠামোগত কাঠামো তৈরির লক্ষ্যে ঢাকাকে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে নিয়েছে চীন। অভিযোগ, এই বন্দর নির্মাণের জন্যই জুন্টা সরকারকে দিয়ে রাখাইন থেকে 10 লক্ষ রোহিঙ্গাকে বিতরণ করিয়েছে চীন। রাখাইন বিচ্ছিন্ন হলে চীনের সেই পরিকল্পনা আটকে যাবে। এই প্রকল্পে নজরদারির জন্যই তাদের সরকারের কাছে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপটি দাবি করেছিল বলে অভিযোগ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দ্বীপকে নানা কায়দায় জনশূন্য করে ফেলেছেন ইউনূস সরকার। সেখানে আর লোকজন থাকে না, জনশূন্য করা হয়ে গেছে। অচিরে দ্বীপটিকে তারা আমেরিকার হাতে তুলে দিতে পারে বলে আশঙ্কা হাসিনার দল আওয়ামী লীগের। আমি একটু সংক্ষিপ্ত করে পড়লাম খবরটা, বড় খবর তো, আসল জায়গাগুলো নিয়ে পড়লাম কেবল খবরটা। তো এটা তাহলে এটা তো শুনলেন যে এখানে কি করতে চায়। আরও প্রস্তাব আছে, বাংলাদেশের মাটিতে একটি বিমান ঘাঁটি তৈরির প্রস্তাবও রয়েছে আমেরিকার। শুনুন তার কথাটা শুনুন। এখানেই শেষ নয়, আরও আছে। চীনের সহযোগিতায় বাংলাদেশ একটা সাবমেরিন বেস তৈরি করেছে। এর পাল্টা যুক্তরাষ্ট্র একটি নৌঘাঁটি বসাতে চায়। এর জন্য চট্টগ্রাম, কক্সবাজারের অঞ্চল এবং ওই সেন্ট মার্টিন দ্বীপ চাই। অলরেডি আরাকান আর্মির সঙ্গে আমেরিকা সেখানে এসে গেছে। এটা পেলে চীনের মাস্তানি বন্ধ হবে। এই মাস্তানি বন্ধ করার জন্যই মিয়ানমারকে টুকরো করতে চায় আমেরিকা। কারণ মিয়ানমারের জান্তা সরকারকে দিয়ে চীন করিয়ে নিয়েছে অনেক বড় বড় কাজ, আর মিয়ানমার টুকরো হলে আমেরিকা সেখানে এসে যাবে। সেই জন্যই বুঝলেন তো, মায়ানমারের ওপর থেকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এসে পৌঁছেছে ঢাকায়। ঢাকাও তার বড় অংশীদার ওই প্রকল্পের, চীনা প্রকল্পের। ইউনূস চীনে গিয়ে লালমনিরহাট, ওই বিমানবন্দর আধুনিকীকরণ, তিস্তা, মংলা ইত্যাদি যেসব চুক্তি করেছেন, ওসব এখন আমেরিকার চাপে প্রায় বাজে কাগজের ঝুড়িতে পড়তে চলেছে। কারণ আরাকান আর্মি
চট্টগ্রাম গায়ে ঘাঁটি তৈরি করে ফেললে ওই বঙ্গোপসাগরের ওই দিক দিয়ে চীনের এগিয়ে আসা খুব মুশকিল। বাংলাদেশ সেনাবাহিনীও আমেরিকার চাপে নীরব দর্শক হয়ে বসে থাকতে বাধ্য হবে এবং এখন বাধ্য হয়ে গেছে। আপাতত আমেরিকা মিয়ানমারকে টুকরো করতে ব্যস্ত, এতে চীনের ব্যবসার পরিকল্পনা ভেস্তে পড়বে। আমেরিকা যেটা চায় এটা ভারতও চায়, কিন্তু এইখানে এবার আসছে ভারত আমেরিকার আবার একটা তালমেলের ব্যাপারটা। কিন্তু ভারত এটা চাই বললাম, কিন্তু আমেরিকা কিন্তু মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের মিজোরামকে নিয়ে যে একটি খ্রিস্টান রাজ্য তৈরি করার প্রস্তাব করেছে, সে প্রস্তাবে ভারত কখনোই সায় দিতে পারে না। এবং ভারত স্পষ্ট বলে দিয়েছে যে আমেরিকা যদি ওই ধরনের প্রস্তাব থেকে পিছিয়ে না যায়, তবে ভারত, চীন, রাশিয়া, ভারত কিন্তু একসাথে মিলে আমেরিকার বিরুদ্ধে যা করার সেটা করবে। এই চাপ কিন্তু আমেরিকার কাছে ভারত দিয়ে দিয়েছে এবং এই চাপ পেয়ে এখন আমেরিকা শিকেই তুলে দিয়েছে ওদের ওই খ্রিস্টান রাজ্য তৈরির পরিকল্পনা। এখনকার মতো অবশ্যই, ভবিষ্যতে কী হবে বলা যাবে না। এবং সেন্ট মার্টিনও কিন্তু লম্বা লিজে আমেরিকার পকেটে কিন্তু ইতিমধ্যে চলে গেছে বলে আমাদের কাছে খবর। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ ক্রমেই ইরাক এবং সিরিয়ার দিকে চলে যাচ্ছে। তাদের নিজেদের জন্য নয়, অন্য আন্তর্জাতিক শক্তি তাদের কামড়াকামড়িতে বাংলাদেশ কিন্তু ক্রমশই ইরাক, সিরিয়া হয়ে যাচ্ছে। আমেরিকা, ভারত, চীন, রাশিয়া এরা সবাই যেভাবে নিজের মতো করে বাংলাদেশে এগিয়ে চলেছে, তাতে ইউনূস সাহেব বসে আছেন গদিতে ঠিকই। এখন যতদিন না আমেরিকার স্বার্থ পূরণ হয়, ইউনূস গদিতে থাকবেন। একটাই আশার কথা, ভারত সমানে দ্রুত নির্বাচনের জন্য চাপ দিয়ে চলেছে। দ্রুত নির্বাচন ভারত চাপ দিয়েছে, যে কোনো মূল্যে হোক এবছরের মধ্যেই ভোট করতে হবে। ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন সেটা করতে হবে। এবং আমেরিকাকে পরিষ্কার বলে দিয়ে দিয়েছে, আমেরিকা সেই দাবি যাতে বাংলাদেশ মানতে, ইউনূস সরকার মানতে বাধ্য হয়, তার জন্য আমেরিকাকেও চাপ সৃষ্টি করতে হবে। শেষ করার আগে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্সের ভারত সফর নিয়ে অনেক আলোচনা হচ্ছে চারদিকে, যে জেডি ভান্স এখানে এসে বাংলাদেশ নিয়ে কিছু আলোচনা হলো কিনা, কিছু বললেন কিনা। জেডি ভান্স কিন্তু পরিষ্কার বলেছেন যে তিনি এখানে ট্যারিফ এবং তিনি এখানে ব্যবসা করতে এসেছেন, ব্যবসার ব্যাপারে কথা বলতে। আর একটা বড় ব্যাপার হচ্ছে তার এই ভিজিটটা হচ্ছে সপরিবার ভিজিট। সপরিবারে এসেছেন তিনি যে মোদির সঙ্গে একদিন সামান্য একটু সময়ের জন্য কথা বলেছেন, কেবল সামান্য কিছু সময়ের জন্য, কারণ মোদির তাড়া ছিল সেদিনই সৌদি আরবে চলে যাওয়ার। কেন সৌদি আরবে হঠাৎ আমেরিকার উপরাষ্ট্রপতিকে মোটামুটি সময় না দিয়ে এই যে মোদি চলে গেলেন সৌদি আরবে, এটাও কিন্তু একটা চাপের রাজনীতি। এই চাপটা কি, যে বাংলাদেশের ব্যাপারে এবং অন্যান্য অনেক ব্যাপারে আমেরিকা যে নীরব রয়েছে, এটা ভারতের মোদির পছন্দ নয়, মোদি নারাজ। সেটা তিনি ভান্সকে বুঝিয়ে দিলেন এবং ভান্স সেটা যে বোঝেননি এমন নয়। মোদির কিন্তু কোনো বড় সড়ো জরুরি কাজ যে আছে ওখানে সৌদি আরবে, তা কিন্তু নয়। খুব বড় সৌদি আরবে কাজ থাকলে মোদি ওই কাশ্মীরে যে খুনোখুনিটা হলো, যেভাবে ট্যুরিস্টদের হত্যা করা হলো, তারপরে সেই খবর পেয়ে মোদি ছুটে ফিরে চলে আসতেন না, কাল রাত্রেই ফিরে এসছেন মোদি। তো সুতরাং এইটাও মাথায় রাখতে হবে, দেখতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, জয়শঙ্করের সঙ্গে কিন্তু জেডি ভান্সের কোনো কথা হয়নি। জয়শঙ্করের সঙ্গে কথা হলে কিংবা পররাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা হলে ভাবা যেত অন্তত কিছু বাংলাদেশ নিয়ে আলোচনা হয়তো হয়েছে তাদের মধ্যে, কিন্তু আদতেই নয়।
কারণ জয়শঙ্করের সঙ্গে কোনো রকম কথাও হয়নি ভান্সের, এবং জয়শঙ্কর জেডি ভান্সকে স্বাগত জানাবার জন্য কিন্তু বিমানবন্দরেও ছিলেন না। বিমানবন্দরে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি গিয়েছিলেন। এগুলো কিছু কিছু এইসব পদক্ষেপগুলো, এইসব ছোটো ছোটো ঘটনাগুলো আজকের দিনের কূটনীতির জগতে কূটনীতি অনেক বুঝিয়ে দেয় কোন দিকে কি চলছে। সুতরাং ভারতের বাংলাদেশে আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতির একটা প্রচণ্ড ঝড় আসছে, আন্তর্জাতিক রাজনীতির সাইক্লোন। সেই ঝড়ে বাংলাদেশ কোথায় কিভাবে কেমনভাবে থাকবে সেটা ভবিষ্যৎ বলবে। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।